প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমাদের হাফ ইয়ারলি এক্সাম চলছে। তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহায়তার জন্য ফিনান্স ও ব্যাংকিং থেকে আমি তোমাদের অধ্যায়গুলোর মধ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাজেশন করছি। তো প্রথমে আমরা চলে আসব প্রথম অধ্যায়, অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, ফাইন্যান্স অ্যান্ড বিজনেস ফাইন্যান্স। এখানে দেখো একটি গুরুত্বপূর্ণ লাইন আছে যে বর্তমানে অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকা শক্তি হিসেবে ব্যবহার করা হয়। এটা প্রায় সময় পরীক্ষায় আসে যে বর্তমানে অর্থায়নকে ব্যবসায়ের কী হিসেবে ব্যবহার করা হয়। তো বর্তমানে অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকা শক্তি হিসেবে ব্যবহার করা হয়। তারপরে আমরা 2 নম্বর পৃষ্ঠায় আসি, অর্থায়নের ধারণা। শিক্ষার্থীরা, তোমাদের আমি নিশ্চয়তা দিয়ে বলছি যে যে স্কুলেই পড়ো, সবার পরীক্ষায় এই অর্থায়ন কাকে বলে বা অর্থায়ন বলতে কী বোঝায় এটা আসবেই। তো অর্থায়ন বলতে কী বোঝায়? অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত এই প্রক্রিয়াকে বোঝায়। সাধারণ অর্থে অর্থায়ন বলতে অর্থ সংগ্রহ করাকেই বোঝায়, আর ব্যাপক অর্থে অর্থ সংগ্রহ, তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত এই প্রক্রিয়াকে বোঝায়। এখান থেকে গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ, খুবই ইম্পর্ট্যান্ট, যে অর্থায়ন কি নিয়ে কাজ করে? অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। তারপরে 3 নম্বর পৃষ্ঠায় দেখো একেবারে নিচের দিকে যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বাটা কোম্পানি, কোহিনুর কেমিক্যালস এসব বড় বড় পরিসরে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বলা হয় কোম্পানি। এ ধরনের প্রতিষ্ঠানের অর্থায়ন প্রক্রিয়া ছোট দোকানের মতো সরল নয়, বরং অপেক্ষাকৃত জটিল। তার মানে ছোট প্রতিষ্ঠানের অর্থায়ন সহজ আর বড় প্রতিষ্ঠানের অর্থায়ন জটিল। তারপরে 4 এবং 5, 4 আর 5 থেকে তোমরা এই যে বিভিন্ন দশকে অর্থায়নের পরিবর্তনগুলো দেওয়া আছে, 4 আর 5 এগুলো পড়বে, এখান থেকে এমসিকিউ আসবে। যেমন আমি যদি তোমাদের এখানে বলি যে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কোন দশকে? আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় 1960-এর দশকে। তারপরে কম্পিউটার অধ্যায়ের শুরু হয় কোন দশকে? 1970-এর দশকে। এরকমভাবে প্রত্যেকটা দশকের একটা দুইটা খুব ইম্পর্ট্যান্ট লাইন আছে, এগুলো তোমরা একটু পড়বে, যেখান থেকে এমসিকিউ আসে এবং আসবে নিশ্চিত। এখান থেকে কয়েকটা এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা পাবাই। তো তোমাদের সহযোগিতার্থে আমি তোমাদের জন্যে এই চ্যাপ্টারগুলো দাগিয়ে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা দেখে নেবে। তারপরে আসি আমরা 6 এবং 7 নম্বর পৃষ্ঠায়। তো 6 নম্বরে এখান থেকে তোমরা এমসিকিউ পাবে। এই যে সরকারি অর্থায়নে বিসিআইসির পূর্ণরূপ, এডিবির পূর্ণরূপ, আইডিবির পূর্ণরূপ। তো এডিবি হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবি হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। তারপরে এখান থেকে প্রশ্ন আসে আন্তর্জাতিক অর্থায়ন। তো আন্তর্জাতিক অর্থায়ন মানে হচ্ছে আমদানি ও রপ্তানি নিয়ে যে কাজ করা হয়, বিচার বিশ্লেষণ করা হয়, সেটাকে বলা হয় আন্তর্জাতিক অর্থায়ন। তো উন্নত দেশগুলো রপ্তানি বেশি করে থাকে, আর অনুন্নত দেশগুলো সেগুলো হচ্ছে আমদানি বেশি করে থাকে। এখানে 7 নম্বর পৃষ্ঠায় ব্যবসায় অর্থায়ন, এটা হচ্ছে অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থায়ন, এবং এটা থেকে সবসময় পরীক্ষায় প্রশ্ন আসে যে ব্যবসায় অর্থায়ন বলতে কী বোঝায় এবং ব্যবসায় অর্থায়ন যে সৃজনশীল এসে থাকে। তো ব্যবসায় অর্থায়নটা তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে, ভালোভাবে পড়বে। তারপরে শিক্ষার্থীরা এখানে দেখো ব্যবসায় অর্থায়নের নীতি এইখান থেকে সৃজনশীল সব সময় আসে অর্ধবার্ষিক পরীক্ষায়, সব স্কুলেই। ব্যবসায় অর্থায়নের নীতি 3টি ভাগে ভাগ করা হয়েছে। সেখানে 1 নম্বর হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি, উপযুক্ততার নীতি, আর ব্যবসায়ের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন নীতি। তো এর মধ্যে
উম, উপযুক্ততার নীতিটা থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। উপযুক্ততার নীতি, এটা ভালোভাবে পড়ে নিবে। তারপরে এখানে আছে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। আর্থিক ব্যবস্থাপক কয়টি সিদ্ধান্ত নিয়ে কাজ করে? আর্থিক ব্যবস্থাপক 2টি সিদ্ধান্ত নিয়ে কাজ করে। তাহলে প্রথম অধ্যায় তোমাদের শেষ। এবার আসি আমরা দ্বিতীয় অধ্যায়, অর্থায়নের উৎস, সোর্স অফ ফাইন্যান্স। এখান থেকে আমি সবসময় তোমাদের বলে থাকি যে এখান থেকে 17 পৃষ্ঠায় যে ছকটা দেওয়া আছে, যে অর্থায়নের উৎস কয় ভাগে ভাগ করা হয়েছে, কি কি অভ্যন্তরীণ বহিস্থ, অভ্যন্তরীণ উৎসকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস, মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস, আর এখানে বহিস্থ উৎসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন সব সময় আসে। আর সৃজনশীলের মধ্যে 18 পৃষ্ঠা থেকে তোমরা অবন্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল, লভ্যাংশ সমতাগ্রহণ তহবিল, এই 2টা ভালোভাবে পড়বে, তাহলে এই চ্যাপ্টার থেকে আর কিচ্ছু পড়তে হবে না। 17 আর 18 পৃষ্ঠা, তো 18 পৃষ্ঠা থেকে এই 2টা জিনিস, কেমন? অবন্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল। তারপরে আমরা চলে যাই 41 পৃষ্ঠায়, চতুর্থ অধ্যায়, অর্থের সময় মূল্য। এখানে দেখো 1 নম্বর লাইনটা, অর্থায়নের বেশিরভাগ সিদ্ধান্তের মূলে অর্থের সময় মূল্যের ধারণাটি জড়িত। এটা একটা খুব ইম্পর্টেন্ট, সুন্দর একটা এমসিকিউ হতে পারে। তারপরে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অলমোস্ট সবসময়ই আসে, সুযোগ ব্যয় আর এখানে হচ্ছে রুল 72, এই 2টা একটু অবশ্যই পড়ে নিবে। তারপর প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু থেকে অঙ্ক আসে। প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, সেটার জন্য তোমরা উদাহরণ 5, সেটা হচ্ছে 46 পৃষ্ঠায়, এটা ভালোভাবে দেখবে। আর এখানে প্রকৃত সুদের হার 47 পৃষ্ঠায়, এটা একটু ভালোভাবে দেখবে, তাহলে হয়ে যাবে। তারপরে আমরা যাই ব্যাংকিং অংশতে, মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং, সেটা হচ্ছে অষ্টম অধ্যায় পৃষ্ঠা 83, মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং। এখান থেকে প্রশ্ন আসে, প্রশ্ন খুবই সহজ হয় এবং তোমরা একটু পড়লেই সুন্দর করে ভালোভাবে দিতে পারবে। এটা পরীক্ষায় আসে প্রায় সময়। বার্টার সিস্টেম বলতে কি বোঝায়? বার্টার সিস্টেম হলো দ্রব্যের বিনিময়ে দ্রব্য। যখন টাকা পয়সা ব্যবহার শুরু হয় নাই, তখন মানুষ তাদের চাহিদা পূরণ করত, দ্রব্যের বিনিময়ে দ্রব্য, একটি দ্রব্য দিত আরেকটি দ্রব্য নিত, দ্রব্যের বিনিময়ে দ্রব্য, যেটাকে বলা হয় বার্টার সিস্টেম। তারপরে এইটা তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে, মুদ্রা কাকে বলে, মুদ্রা বলতে কি বোঝায়, আর মুদ্রার কাজগুলো কি কি, ভালোভাবে পড়বে। আর এইটা পরীক্ষায় আসে সব সময়। মুদ্রা এবং ব্যাংকের সম্পর্ক, মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়। তারপরে 86 পৃষ্ঠায় ব্যাংকিং। ব্যাংক হচ্ছে অর্থ জমা, তোলা এবং ঋণ দেওয়া একটি নিরাপদ প্রতিষ্ঠান। আর ব্যাংকিং বলতে কি বোঝায়? ব্যাংকে যে সকল কার্যক্রম পরিচালনা করা হয় সেগুলোকেই ব্যাংকিং বলা হয়ে থাকে। হ্যাঁ, তাহলে ব্যাংকে কি কি কাজ করে থাকে? ব্যাংক যে কাজগুলো করে থাকে, জনগণ থেকে অর্থ আমানত সংগ্রহ, ঋণ দান, বাট্টাকরণ ও বিনিময় বিলে স্বীকৃতি, বৈদেশিক বাণিজ্য, অর্থায়ন ও প্রত্যয়ন, তারপরে অর্থ স্থানান্তর, মূল্যবান দলিল বস্তু নিরাপত্তার সাথে সংরক্ষণ ব্যবস্থা, সম্পদ ব্যবস্থাপনা ও অর্থ বিষয়ক উপদেশ দেওয়া, এই কাজগুলো ব্যাংক করে থাকে। আর এই কাজগুলোকেই বলা হয় ব্যাংকিং। তারপরে আরেকটা স্মার্ট কোয়েশ্চন, ব্যাংকার কাকে বলে? ব্যাংকিং ব্যবসায় পরিচালনার সাথে সরাসরি যুক্ত ব্যক্তিদেরকে ব্যাংকার বলা হয়। তাহলে ব্যাংকিং ব্যবসায় পরিচালনার সাথে সরাসরি যুক্ত ব্যক্তিবর্গকে ব্যাংকার বলা হয়। ঠিক আছে, তাহলে ব্যাংকিং যারা পরিচালনায় থাকে তাদেরকে ব্যাংকার বলা হয়।
তারপরে ব্যাংক ব্যবসায়ের ইতিহাস ও ক্রমবিকাশ, এটা তো পড়ার দরকার নেই, জাস্ট এখানে 2-3টে সাল দেওয়া আছে, এটা শুধু পড়বা। তারপরে নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন। ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন, এখানে 91 পৃষ্ঠা থেকে এইটা ভালোভাবে পড়বা। মানে ব্যাংকের উদ্দেশ্যাবলী, ব্যাংকের উদ্দেশ্যগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ব্যাংকের মালিকের ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কয়টি? 4টি। আর সরকারের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কয়টি? 5টি। আর গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য 6টি। এটা একটু ভালো মতো পড়ে নেবা। আর ব্যাংকের গঠন, এটা প্রায় সময় পরীক্ষায় আসে। ব্যাংকের গঠন এখানে শুধু তোমরা প্রথম 3টা লাইন পড়বা, তাহলে হয়ে যাবে। এখানে 97 পৃষ্ঠায় স্কুল ব্যাংক, নারীদের ব্যাংক। স্কুল ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1960 সালে। এটা পড়বা। আর সুদমুক্ত ব্যাংক মানে ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশে সর্বপ্রথম কত সালে প্রতিষ্ঠিত হয়? 1983 সালে। তারপরে বাণিজ্যিক ব্যাংক, 10ম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য, বাণিজ্যিক ব্যাংক বলতে কি বোঝায়? সাধারণভাবে ব্যাংক বলতে আমরা যা বুঝি তাই বাণিজ্যিক ব্যাংক। আর বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যগুলো কি কি? বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যগুলো একটু ভালোভাবে পড়বা। তার মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর একটু বেশি ইম্পর্ট্যান্ট। তারপরে এটা পড়বা সবাই। 103 পৃষ্ঠায় 8 নম্বর পয়েন্ট। তারপরে 104 পৃষ্ঠায় বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস। 104 বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস কয়টি? 4টি। পরিশোধিত মূলধন, সংরক্ষিত তহবিল, একটা পরিশোধিত মূলধন, একটা সংরক্ষিত তহবিল, একটা হলো আমানত, একটা ধার গ্রহণ। এই 4টা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস। আর এখানে বাণিজ্যিক ব্যাংকের আয়ের কিছু উৎস আছে, যেখান থেকে বাণিজ্যিক ব্যাংক আয় করে থাকে, ইনকাম করে থাকে। এই উৎসগুলো কি কি একটু দেখবা। তবে এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 1 নম্বর, 6 নম্বর, 1, 6 আর 12 নম্বর পয়েন্ট। এই 3টে বেশি ইম্পর্টেন্ট, 1, 6 আর 12। ঠিক আছে। আর বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাতে এটা জাস্ট একটু দেখবা, তাহলেই হবে। আর মোটের উপর হলো তোমরা যে যে প্রশ্নের উত্তরগুলো ভালো পারো সেই প্রশ্নটা আগে দিবা, কোনো কাটাকাটি করবা না। আর ফুল অ্যান্সার অবশ্যই করবা। হ্যাঁ, ফুল অ্যান্সার অবশ্যই করবা। আর সুন্দরভাবে যদি ফুল অ্যান্সার করো এবং কাটাকাটি না করো, সুন্দর করে পরীক্ষা দাও, তাহলে অনেক ভালো একটা মার্কস তোমাদের চলে আসবে। এবং আমি যেগুলো দিয়েছি সেগুলো থেকে যে কোনো পরীক্ষায় এগুলো থেকে অনেক প্রশ্নে কমন পাবে, আসে। কিন্তু এগুলো পড়ার পরে যার আরও যেগুলো পড়তে মন চায়, যত বেশি পারো পড়বা, পড়ার কোনো বিকল্প নেই। হ্যাঁ, তো এগুলো আগে দেখবা আমারগুলো, এগুলো একটা সাজেশান ইম্পর্টেন্ট হিসেবে দেওয়া হয়েছে, অনেকটা হেল্পফুল হবে তোমাদের জন্যে। কিন্তু এগুলো পড়ার পরেও কেউ যদি আরও পড়তে চাও অবশ্যই পড়বে, আর ফুল অ্যান্সার অবশ্যই করবে, তাহলে তোমাদের পরীক্ষাটা আশা করি খুব ভালো হবে। তো ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।